প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই অতিমারির সময়ে আমরা তোমাদের অনলাইনে ক্লাস নিয়েছি। তোমাদের শিক্ষা কার্যক্রম নানাভাবে আমরা পরিচালনা করছি। এরই অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা বাংলা বিভাগের প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছি, যেটি মন্ত্রণালয় থেকে বা ডিজি থেকে দেওয়া হয়েছে। সেই অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটি সমাধানের জন্য তোমাদের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমি মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক, বাংলা সরকারি এডুকেট কলেজ, তোমাদের সামনে আজকে কিছু কথা বলবো। তোমরা এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে, এটি আমাদের আশা। আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, নিজে সুস্থ থাকবে এবং পরিবারকে সুস্থ রাখবে। অ্যাসাইনমেন্টের বিষয় বলি আমরা, অথবা শিরোনাম যাই বলি না কেন, তোমাদের যেটি প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্র থেকে, সেটির বিষয় বা শিরোনাম আমরা লিখেছি অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ। এই অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কিছু সংকেত দেওয়া হয়েছে, বিষয়বস্তু দেওয়া হয়েছে, শিক্ষণ ফল দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টের বিষয় দেওয়া হয়েছে। আমি আজকে ক্লাস শুরুর আগ পর্যন্ত অনেক শিক্ষার্থীর কিছু প্রশ্ন পেয়েছি। সংক্ষেপে সেগুলোর উত্তর দিয়ে আমরা পুরো বিষয়ে প্রবেশ করব। যেমন এখানে যে 4টি ধাপ দেওয়া হয়েছে সংকেত হিসাবে, 1, 2, 3, 4 এবং 5 নাম্বার, এটি নিয়ে অনেকের প্রশ্ন আছে। অনেক শিক্ষার্থী বলেছ তোমরা যে এটি প্রশ্ন নয় কেন, কোনো বিষয় হয়তো সরাসরি প্রশ্ন দেওয়া হয়েছে, এটি প্রশ্ন নয় কেন। কারো মনে প্রশ্ন জেগেছে এটি সৃজনশীল প্রশ্নের মতো কিনা। আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে 4টি, 1, 2, 3, 4, প্রথমটি 1 নম্বর, পরটি 2 নম্বর, পরটি 3 নম্বর, পরটি 4 নম্বর, 10 মার্কের। সৃজনশীলের মতো কিনা আমি বিস্তারিতই বলবো পরে, আগে একটু এই অংশটা বলে নিই তোমাদের, যে এটি আসলে ঠিক সৃজনশীলের মতো নয়। সৃজনশীলের প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরে 2 নম্বর প্রশ্ন দিতে হয়, তারপর 3 নম্বরে, তারপর 4 নম্বরে। এখানে দেখবে যে 4টি অংশের, প্রথম 4টি অংশের যে সংকেত দেওয়া আছে, এখানে 4টি অংশেরই পূর্ণ নাম্বার 4 করে, 4 × 4 = 16। আর 5 নম্বর যেটি তোমার দেওয়া আছে সংকেত, 5 নম্বরে দেখো আছে শব্দ প্রয়োগ, বাক্য গঠন, বানান, বিরাম চিহ্ন যথাযথ রাখা। অর্থাৎ তুমি যে এই যে 4টি নিয়ে লিখলে, উদাহরণ হিসেবে বলি, অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। তুমি যেখানে তার সংকট এবং দৃঢ়চেতা মনোভাবের পরিচয় দিলে, এইভাবে পর্যায়ক্রমে 4টি স্তর লিখলে, তুমি 4টি ধাপ লিখলে, এই 4টি ধাপের মধ্যে তোমার 16 নাম্বার হলো। তুমি যদি যথার্থ লেখা, আমি 16 নাম্বার দিলাম, তাহলে আর 4 নাম্বার কোথায়? এখানে এই 4টার মধ্যে আমরা পুরো অংশটার মধ্যে দেখব তোমার শব্দ প্রয়োগ যথার্থ হয়েছে কিনা, তোমার বাক্য গঠন যথার্থ আছে কিনা, বানান যথার্থ আছে কিনা, বিরাম চিহ্ন যথার্থ আছে কিনা। তুমি ওখানে উত্তর যথার্থ দিয়েছো, কিন্তু এখানে ব্যাকরণগত ভুল হতে পারে, বাংলায় শব্দ প্রয়োগে ভুল হতে পারে, বাক্য গঠনে ভুল হতে পারে, বানান, বিরাম চিহ্ন ভুল হতে পারে। এগুলো যদি ঠিক থাকে তাহলে এখানে আমরা 4 মার্ক আরও পাবে। এখানে ভুল হলে নাম্বার কাটা যাবে। ফলে তোমার 4টা ধাপের লিখতে হবে অপরিচিতা গল্প এবং
এখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী। এবং 5 নম্বর ধাপ, অনেকে আমাকে বলছে স্যার 5 নম্বরটা কি, কেন এটি? 5 নম্বরটি হচ্ছে যে তোমার ওই লেখাগুলোর মধ্যে কোনো শব্দ, কোনো বাক্য, শব্দ প্রয়োগে, বাক্য প্রয়োগে, বিরাম চিহ্ন এগুলো যথাযথ আছে কিনা এটি দেখা হবে। এটিও বাংলার একটি অংশ, পড়ার একটি ধাপ। তো আমরা এবার সরাসরি পড়াতে চলে যাই। অপরিচিত গল্পের সঙ্গে সম্পর্কিত তোমাদের এই অ্যাসাইনমেন্ট। প্রথমেই যদি আমরা দেখি, অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিত করুন। নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা কি হতে পারে এগুলো আমরা দেখব। আমরা গল্পের সঙ্গে সংযোগ করব, গল্পের সঙ্গে মিলাবো, এর বাধা কি হতে পারে এগুলো গল্পের সঙ্গে সংযোগ করব, এবং তোমার বাস্তব দৃষ্টান্ত কি হবে এগুলো আমরা ধাপ বাই ধাপ, এখানে যেটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তারপর শিক্ষণফল কী আছে, নির্দেশনা কী আছে, আমি ধাপ বাই ধাপ তোমাদের বুঝিয়ে দেবো। তবে একটি কথা বলে রাখি, এখানে বিস্তারিত বলবো না, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের করতে হবে। আমি শুধু দিক নির্দেশনা দিব, অ্যাসাইনমেন্ট আমি বলে দিলে তুমি যদি হুবহু আমারটাই লেখো তাহলে কিন্তু এটি আর তোমার জন্য যথার্থ হবে না। যেমন তুমি এখানে নেট থেকে লিখতে পারবে না, তুমি এটা কোনো গাইড থেকে লিখতে পারবে না, তুমি এটি কোনো কারোর সাহায্য নিয়ে লিখতে হবে, তোমাকেই লিখতে হবে। আমরা শুধু দিক নির্দেশনা দেব, তোমার বোঝার যে ত্রুটি আছে সেই বোঝার ত্রুটিটুকু আমরা দূর করে দেব। এখানে আমি বললে তোমরা সমস্ত কিছু যথার্থভাবে বুঝতে পারবে আশা করি। আমরা প্রথমেই বললাম আমি যে এই যে বিষয়টা দেওয়া আছে তোমাদের অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া আছে, অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার সহায়ক ভূমিকা চিহ্নিত করুন। তো নারীর এগিয়ে চলার পক্ষে কী কী সহায়ক ভূমিকা হতে পারে দেখো, কারা সহায়ক ভূমিকা নেবে আমরা সেগুলো আগে দেখি। নারীর এগিয়ে চলার পথে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করতে পারে, সমাজ সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমরা একটু বিস্তারিত করব, বর্ণনা করব, কিছু বর্ণনা করব। আমি তোমাদের পয়েন্টগুলো দেখিয়ে দিই। সমাজ সহায়ক ভূমিকা পালন করতে পারে, পরিবার সহায়ক ভূমিকা পালন করবে নারী এগিয়ে চলার পথে, প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করতে পারে, ব্যক্তি সহায়ক ভূমিকা পালন করতে পারে। নারীর এগিয়ে চলার পথে এগুলো সহায়ক ভূমিকা পালন করতে পারে। নারীর এগিয়ে চলার পথে এইগুলো সহায়ক ভূমিকা পালন করবে কিভাবে? রাষ্ট্র তার বিভিন্ন কর্মকাণ্ডের একটি উদাহরণ দিই আমরা, যে নারী শিক্ষা বাড়াতে হবে। নারী শিক্ষা বেশি করার জন্য রাষ্ট্র কী করছে? রাষ্ট্র নারীদের উপবৃত্তি বেশি দিয়েছে। নারী শিক্ষা বাড়ানোর জন্য রাষ্ট্র কী করছে? রাষ্ট্র তোমার চাকরির কোটা রেখেছিল, যদিও কোটা এখন কমায় দেওয়া হয়েছে, মেধাভিত্তিতে করা হয়েছে। তাহলে এই যে নারীকে এগিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র কিন্তু সহায়ক ভূমিকা পালন করতে পারে। অনুরূপভাবে সমাজ, তোমরা জানো যে পৃথিবীতে নানা সমাজ প্রচলিত। কোনো সমাজে নারীর ভূমিকা কোন গুরুত্বপূর্ণ থাকে, নারীরা অনেক এগিয়ে আছে, কোনো সমাজে নারীরা অনেক পিছিয়ে আছে, সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কোনো উপজাতিতে আছে যে নারীরাই প্রধান, তারাই এগিয়ে পুরুষের চেয়ে। তাহলে নারী এগিয়ে যাওয়ার জন্য, সমাজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরিবার, এটা তো অনস্বীকার্য, বলার অপেক্ষাই রাখে না। পরিবার থেকেই আমরা বড় হই, পরিবার থেকেই আমরা শিখি। একটি বাবা মা যদি ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য না করতে শেখায়, ছোট থেকেই যদি নারীকে এগিয়ে যাওয়ার পথ দেখায়, সে নারী এগিয়ে যাবে। তাহলে পরিবার সহায়ক ভূমিকা পালন করতে পারে। প্রতিষ্ঠান তো এটাও তাই, তুমি শিক্ষা প্রতিষ্ঠান বলো, এটা তো আছেই। আমি যদি বলি একটি চাকরির প্রতিষ্ঠান, চাকরির ক্ষেত্র দেখো, সেটা একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান নারীকে সহায়তা করতেছে, কোনো প্রতিষ্ঠান সহায়তা নাও করতে পারে। কোনো আমরা দেখি পত্রিকা বা কোনো প্রতিষ্ঠান বিদেশেও দেখবে যে হচ্ছে তারা বিশেষভাবে নারী দিবস দিয়ে, নারীকে দিয়ে সেটি পরিচালনা করছে নারীকে এগিয়ে নেওয়ার জন্য। কোনো পত্রিকার একদিনের জন্য নারী দিবসে সেই দিনের জন্য নারীকে প্রধান করা হলো। অথবা কোনো প্রতিষ্ঠান নারী কর্মচারীর সংখ্যা বেশি রাখছে, প্রতিষ্ঠান করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান তো জানোই, এটা তো তোমরা পারবে, শিক্ষা প্রতিষ্ঠান করবে।
ব্যক্তিতে অবশ্যই, ব্যক্তি বলতে বাবা সহায়ক ভূমিকা পালন করতে পারে, স্বামী সহায়ক ভূমিকা পালন করতে পারে, ভাই পারতে পারে, মা পারতে পারে, ব্যক্তি তো সহায়ক ভূমিকা পালন করবেই। এখন আমরা দেখি কোন বিষয়গুলো নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা পালন করে। আমরা বিষয়গুলো এবার দেখতে চাই। প্রথমেই আসে নারী এগিয়ে চলার পথে যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, সেটা নারী শিক্ষা। দুই নম্বরে যদি আমরা বলি নারী শিক্ষা, দুই নম্বরে যদি আমরা বলি নারীর আত্মনির্ভরশীলতা। আত্মনির্ভরশীলতা বা কর্মসংস্থান, এটাকে আমরা কর্মসংস্থান বলতে পারি। আত্মনির্ভরশীলতা বা কর্মসংস্থান। নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নও নারীকে এগিয়ে চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও পুরোপুরি এটা সরাসরি সহযোগিতা না করলেও পরোক্ষভাবে সহযোগিতা করে, যেমন নারীর আত্মমর্যাদা বোধ। তুমি শিক্ষিত হলে, কিন্তু তোমার মধ্যে যদি আত্মমর্যাদা বোধ না থাকে, আমরা এই গল্প থেকেই দেখব, এই গল্পের নায়কের মধ্যে আত্মমর্যাদা বোধ ছিল না, কিন্তু সে এগিয়ে যেতে পারবে না। তাহলে আত্মমর্যাদা বোধও একটি বিষয় বা একটি উপাদান। আত্মমর্যাদা বোধ থাকতে হবে নারীকে, তাকে সমাজে প্রতিষ্ঠা পেতে হলে, এগিয়ে যেতে হলে দৃঢ়চেতা মনোভাব থাকতে হবে। তো এই যে নারী এগিয়ে যাওয়ার পথে যে বিষয়গুলো আমরা লিখলাম, এগুলো সবই গুরুত্বপূর্ণ ভূমিকা তোমরা বর্ণনা করতে পারবে। এগুলো আছে আমরা গল্পের সঙ্গে কিভাবে সম্পর্কিত, এখানে যে ধাপগুলো দেওয়া আছে সেই ধাপের সাথে কিভাবে সম্পর্কিত, সেগুলো আমরা পরবর্তী সময়ে দেখাবো। তাহলে নারী শিক্ষা গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীলতা গুরুত্বপূর্ণ, অর্থাৎ নারীর কর্মসংস্থান দরকার আছে, নারীর ক্ষমতায়ন। যদি নারী ক্ষমতায় না যেতে পারে, নারী যদি ক্ষমতায় না থাকে, তাহলে নারীর এগিয়ে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাবে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলা যায়, নারীর এই যে ক্ষমতায়নের জন্যই নারীরা এত দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, মাননীয় শিক্ষামন্ত্রী নারী, তারা এই যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এটা নারীর উন্নয়নের পক্ষে সহায়ক, এগিয়ে যাওয়ার জন্য সহায়ক। তাহলে এই যে নারীর এগিয়ে যাওয়ার জন্য ক্ষমতায়ন একটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি উপাদান। আত্মমর্যাদা বোধ, আগেই বললাম, নারী একটু শিক্ষিত হলো, তার মধ্যে আত্মমর্যাদা বোধ নেই। আত্মমর্যাদা বোধহীন একটি নারী কিন্তু এগিয়ে যেতে পারবে না, সে সমাজকে কিছু দিতে পারবে না। অনুরূপভাবে দৃঢ়চেতা মনোভাব যদি না থাকে, তুমি যদি সব কিছু মেনেই নাই, নারী যদি মনে করে যে না আমি নারী, আমি পুরুষের সাথে সমকক্ষতা করতে পারবো না, তার সঙ্গে প্রতিযোগিতায় যাব না, তাহলে তো নারীর এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো নারীর এই যে এগিয়ে চলার পথে ভূমিকা পালন করবে। সেই সঙ্গে আমরা একটা বিষয় দেখতে পারি যে আমরা যে এই যে দিলাম, এটা নারীর এগিয়ে চলার পথ বা এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা। আসলে শুধু সহায়ক ভূমিকা তো না, এই চলার পথে বাধাও আছে। নারীর চলার পথে অনেক বাধা আছে। আমরা যে 10টি পয়েন্ট এখানে লিখলাম, 5টি চলার পথে সহায়ক, চলার পথে বাধা কে আসতে পারে। আমরা যেগুলো লিখলাম এগুলো প্রতিটাই দেখো বাধার সৃষ্টি করতে পারে। নারীর এগিয়ে চলার পথে সবগুলোই বাধার সৃষ্টি করতে পারে। আমরা বলছেন রাষ্ট্র, কোন রাষ্ট্র সহায়ক ভূমিকা না পালন করতে পারে। রাষ্ট্র নারীর প্রতিরোধী, নারীর চলার পথে উন্নয়ন, নারী চলার পথে যে সমস্ত সহযোগিতা প্রয়োজন, রাষ্ট্র সেই সহযোগিতা বন্ধ করে দিতে পারে, নাও থাকতে পারে। সব রাষ্ট্রে যে সব রকম সহযোগিতা থাকবে তার কোনো মানে নেই। এটা নানান কারণ থাকতে পারে, রাষ্ট্রের কারণে, সমাজের কারণে,
ব্যক্তির কারণে, আমরা এগুলোর উদাহরণ দেব। প্রতিটা কারণেই তোমরা দেখবে যে প্রতিটা কারণেই কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। সমাজ কিভাবে বাধা সৃষ্টি করে? সমাজ বাধা সৃষ্টি করে, ধরো গ্রামের একটি মেয়ে, সমাজে প্রচলিত যে ধ্যান ধারণা, সেখান থেকে যে শিখেছে যে নারীর বেশি লেখাপড়া করার প্রয়োজন নেই, নারী আমার কাজে লাগবে না, আমার ছেলেই তো আছে, আমার ছেলে আমাকে দেখবে, অতএব নারীকে বিয়ে দিয়ে, যত ছোট থাকে বিয়ে দিয়ে দেওয়া সেটাই ভালো। এই যে সামাজিক মানসিকতা, তাহলে এই যে এগিয়ে চলার পথে সমাজ কিন্তু প্রতিরোধ তৈরি করতে পারে। তাহলে আমরা দেখছি যে ওই যখন সমাজ, ব্যক্তি দেখবে যে একজন নারীর পিতা প্রগতিশীল, একজন নারীর পিতা সে তার সন্তানের পুরুষ এবং নারীর মধ্যে বিভেদ সৃষ্টি করে না, সেই পিতার জন্য সেই নারী সহায়ক। কিন্তু অনেক পিতা তার সন্তান থেকে নারীকে ছোট করে দেখতে পারে ব্যক্তি হিসাবে, তাহলে ব্যক্তি প্রতিরোধ তৈরি করতে পারে নারী এগিয়ে চলার পথে। আর এগুলো তো সবই, এইগুলো নারীর চলার পথে প্রতিরোধ সৃষ্টি করে। নারীর শিক্ষা না হলে, তো নারীর কর্মসংস্থান না হলে, তাতে তোমরা লিখতেই পারবে, বুঝতেই পারবে যে নারী শিক্ষা ছাড়া যদি নারীর শিক্ষায় যদি আমি প্রতিরোধ করি, নারীর শিক্ষায় যদি না দিই, তাহলে তো এগিয়ে চলার পথে তো কোনো পথই থাকবে না। নারী যদি আত্মনির্ভরশীলই না হয়, আমি শিক্ষা গ্রহণ করে দিলাম, তাকে বাড়িতে বসায় রাখলাম, সে যদি আত্মনির্ভরশীল না হয়, তাহলেও কিন্তু নারী এগিয়ে চলতে পারবে না। যদি নারীর ক্ষমতায়ন না হয়, আমরা ক্ষমতায়নের কথা আগেই বলেছি, নারী যদি ক্ষমতায়ন না হয়, এই সবগুলোই কিন্তু প্রতিরোধ তৈরি করতে পারে। আত্মমর্যাদা বোধ না থাকলে, দৃঢ়তা মনোভাব না থাকলে নারী হতে, এগুলো ছাড়াও, এগুলো সবই যদি নেতিবাচক হয়, আমরা যেগুলো ইতিবাচক দেখেছি সবগুলোই নেতিবাচক হতে পারে, নারীর চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এছাড়াও আরও কি হতে পারে? নারীর চলার পথে আরও কি প্রতিবন্ধক করতে পারে? পুরুষতান্ত্রিক মনোভাব, পুরুষতান্ত্রিক মনোভাব, পুরুষতন্ত্র, পুরুষবাদ নারীর চলার পথে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটা সমস্ত বিশ্বেই দেখা যায় যে পুরুষতান্ত্রিক মনোভাব থাকে মানুষের চরিত্রগতভাবেই, তবে এটি নারীর চলার পথে অনেক সময় বাধার সৃষ্টি করে। এছাড়াও ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় কুসংস্কারও নারীর চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। এর দৃষ্টান্ত সমাজে অনেক আছে, আমাদের দৃষ্টান্ত দিয়ে ওইগুলো উদাহরণ দিতে হবে। তাহলে ধর্মীয় গোঁড়ামি বা কুসংস্কার, ধর্মীয় আমরা বলছি গোঁড়ামি বা কুসংস্কার নারীর চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। তারপরে আর্থিক সংকটও বলা যায়, কখনো কখনো আর্থিক সংকট নারী পুরুষ সবার জন্যই, তবে নারীর ক্ষেত্রে একটু বেশি, যে ছেলে মেয়ে দুটি আছে, আমার ছেলেটা লেখাপড়া করুক, ছেলেটা এগিয়ে যাক, নারী আমার মেয়েটাকে আমি পারলাম না, সেই ক্ষেত্রে মেয়েকে না দিয়ে ছেলেকে দিচ্ছে। দেখো আর্থিক সংকটটা গৌণ হলে আর্থিক সংকটও কখনো কখনো নারীর চলার পথে বাধা সৃষ্টি করতে পারে। তো আমরা মোটামুটি এই যে অ্যাসাইনমেন্টের বিষয় বা শিরোনামের ব্যাপারটা সার্বিক একটা আলোচনা করলাম। এখানে অপরিচিতা গল্পের সাথে কিভাবে সম্পর্কিত একটু পরে আমরা আলোচনা করছি। তার আগে যে শিক্ষণফল বিষয়, শিক্ষণফলটা একটু দেখি কি বলে। আমরা যে এই যে অপরিচিতা গল্পটা পড়ছি, এখান থেকে কি শিখলাম, শিক্ষণফলটা কি? এখানে তোমাদের দেখো পয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। মানে তুমি ব্যাখ্যা করতে পারবে এই গল্পটি পড়লে। কি গল্পটি ব্যাখ্যা করতে পারবে? নারীর শিক্ষা ও নারীর ক্ষমতায়নের তাৎপর্য। এটা তো তাৎপর্য আছেই, নারীর শিক্ষার তাৎপর্য এবং নারী ক্ষমতায়নের তাৎপর্য। নারীর শিক্ষা এবং নারী ক্ষমতায়নের জন্যই একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে উন্নত হতে পারে। একটি রাষ্ট্রের অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার জন্য নারী পুরুষের সম্মিলিত শক্তি দরকার আছে। সেখানে যদি এই যে নারীর তোমার ক্ষমতায়ন এবং শিক্ষার কারণে সে কিন্তু রাষ্ট্রে ভূমিকা পালন করতে পারে, রাষ্ট্রের অর্থনীতিতে, আর ভূমিকা পালন করতে পারে তোমার নারীর রাষ্ট্রের বিভিন্ন অগ্রগতিতে। রাষ্ট্রের অগ্রগতিতে কিন্তু নারী এই যে তার যদি ক্ষমতা প্রয়োগ করতে পারে, নারী শিক্ষা গ্রহণ করতে পারে, এগিয়ে চলতে পারে। তাছাড়াও তুমি এখান থেকে আরও তাৎপর্য বুঝতে পারবে যখন দেখবে যে হচ্ছে এই যে নারীর অত্যাচার করা হচ্ছে, পণ নেওয়া হচ্ছে, নারীকে হীনমন্য করে রাখা হয়েছে সমাজে,
এই সমস্ত বিষয় তুমি বিশ্লেষণ করতে পারবে। এখানে তো পণের বিষয়টা সরাসরি আছে, এখানে তো নারীর আত্মমর্যাদার বিষয়টা সরাসরি আছে, এগুলো তুমি বিশ্লেষণ করতে পারবে। তো আমার কথা হচ্ছে যে শিখন পদ্ধতিটা শুধু বিশ্লেষণ করতে পারা বা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অপরিচিতা গল্পটি পড়ে তুমি যা শিখলে তার প্রয়োগেরও প্রয়োজন আছে। আমি শিখলাম, বিশ্লেষণ করতে পারলাম, আমি অন্তরে গ্রহণ করলাম না, এই শিক্ষার কিন্তু কোনো মূল্য থাকলো না। সাহিত্য কিন্তু শুধু মাথায় না, অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। তুমি যদি এই গল্পের তাৎপর্য, নারী শিক্ষার তাৎপর্য, নারীর মর্যাদাবোধ, নারীর আত্মনির্ভরতা, এগুলো যদি তুমি অন্তর দিয়ে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে তুমি একসময় রাষ্ট্রনায়ক হবে, তুমি রাষ্ট্রের বড় ক্ষমতায় যাবে। তখন তোমার মধ্যে যদি এই বোধটা এখন তৈরি হয়, এই তাৎপর্য তখন কাজে লাগবে, তখন তোমার দ্বারা নারী এগিয়ে যাবে। নারীর এই যে এগিয়ে চলার পথে এগিয়ে যাওয়ার জন্য তোমার এটা অন্তরে বিশ্বাস করা এবং এগুলোর প্রয়োগ তুমি করবে। তুমি একসময় রাষ্ট্রের বড় বড় জায়গায় যাবে এবং সেখানে তোমাকে নীতি নির্ধারকের ভূমিকা পালন করতে হবে, এবং তখন তুমি কিন্তু এই যে নারীর অপরিচিতা গল্পে থেকে তুমি যে শিক্ষাটা পেলে সেই শিক্ষার প্রয়োগ করবে, সেখানে এই শিখন ফল বেশি কার্যকরী হবে। এখন আমরা এই যে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রকৃত কাজ 1, 2, 3, 4, 5 ধাপগুলো, এগুলো আমরা বলবো, সংক্ষেপে বলবো, এবং তুমি কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে এই বিষয়গুলো বলবো। সংক্ষেপে তখন বলে নিয়েছিলাম যে এটি আসলে আমাদের সৃজনশীল মতো কিনা। দেখো 4টি ধাপের 4টি সংকেত দেওয়া আছে, হ্যাঁ, নাম্বারও 4। তাহলে আমরা দেখেছি যে সৃজনশীলের এই শেষের প্রশ্নটা 4 নাম্বারের থাকে এবং খুব কাছাকাছি এরকমই প্রশ্ন থাকে। এই যে যেমন অপরিচিতা গল্প অনুসারে কল্যাণের সংকট এবং তা থেকে বেরিয়ে আসার জন্য দৃঢ়চেতা মনোভাবের পরিচয় দাও। তাহলে আমার এই যে কল্যাণের সংকট এবং বেরিয়ে আসার জন্য তার যে দৃঢ়চেতা মনোভাবের পরিচয়, এটি আমরা দেব। আমরা এখন সরাসরি তোমার চলে যাব, তোমরা কিভাবে কি লিখবে, কিভাবে অ্যাসাইনমেন্টে লিখবে, একবারে আমি ধাপগুলো সংকেত থেকে সরাসরি তোমাদের দেখে দেব। এই যে 1 নাম্বার এখানে আছে 4 মার্ক। এখন ভাগ করা আছে কোথাও, কখন আমি 1 মার্ক দেবো, 2 মার্ক দেবো, 3 মার্ক দেবো, 4 মার্ক দেবো, এটিও তোমরা হয়তো নেট থেকে নিয়ে দেখেছ। অপরিচিতা গল্প অনুসারে নারীর সংকট। এখন নারীর সংকট তুমি যদি দেখাতে পারো একটি, এখন তার যদি দৃঢ় সেটা মনোভাবে একটি দেখাতে পারো, তুমি বর্ণনা করতে পারলে না, এটির দেখানোর পর তো তুমি বর্ণনা করতে পারলে না, তাহলে তুমি আমি 2 মার্ক দেবো বা 1 মার্ক দেবো। এখন এটি দেখাবে কিভাবে, বর্ণনা করবে কিভাবে, সম্পর্কিত থাকতে হবে বইয়ের সঙ্গে। এখানেই আসবে আমার হচ্ছে পাঠ্য বই, পাঠ্যসূচি। আমরা যে এগিয়ে চলার বিভিন্ন ধাপ দেখেছি ওগুলো এখানেও কাজে লাগবে, এখানেও থাকবে। বইয়ে কিভাবে আছে, রবীন্দ্রনাথ কিভাবে দেখিয়েছে, আমরা এখন সেটি দেখব। এই যে আমরা আর একটু বুঝিয়ে দিই, তোমার পরে এটা বলা হবে না, একের জন্য যেমন 4 মার্ক। তুমি সম্পূর্ণ যদি পুরো ধাপটা কভার করতে পারো, ওর সংকট দেখাতে পারো, ওর দৃঢ়চেতা মনোভাব দেখাতে পারো বইয়ের সঙ্গে উদাহরণ দিয়ে এবং বই থেকে নিয়ে, এবং তুমি যদি এটি বর্ণনা করতে পারো, তাহলে তুমি 4 মার্ক পাবে। অনুরূপভাবে আমরা প্রত্যেকটা ধাপই আমরা বলবো। তবে আমি যেটি বলছি যে হুবহু তোমাকে সেরকম লিখতে হবে তা না, তোমার নিজস্ব সৃজনশীলতা থাকতে হবে, নিজের মতো করে লেখারও ক্ষমতা থাকতে হবে। আমরা বলি এটাকে ইউনিক, একটা ইউনিক হতে হয় এক একজনের লেখা। একে আমরা রচনা শৈলী বলি সাহিত্যের ভাষায়। এই জন্যই বলা হয়েছে যে তোমরা কারো দেখে লিখবে না, তোমরা নেট থেকে নিয়ে হুবহু লিখবে না, নেট থেকে নিয়ে লিখবে না, তোমরা গাইড থেকে নিয়ে লিখবে না, তোমার নিজের মেধা এবং মনন প্রয়োগ করতে হবে। আমি একটু বুঝিয়ে দিই, যেমন অপরিচিতা গল্পের কল্যাণের সংকট, রবীন্দ্রনাথের এই গল্পটি গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। আমরা এখন মূল পাঠে চলে যাই। অপরিচিতা গল্পের দেখবে তোমরা যে 1, 2, 1 নাম্বার লেখা থাকে না, 2, 3, 4টি অংশে ভাগ করা আছে গল্পে। এখন অপরিচিতা গল্প তোমাদের ইতিমধ্যে পড়া হয়েছে, আমাদের স্যারেরাও ক্লাস নিয়েছে। কল্যাণের সংকট,
আমরা এখানে পাচ্ছি কল্যাণীর সংকট। কল্যাণীর কি সংকট আছে এখানে তোমাদের মনে হয়? দেখবে এটি এই অপরিচিত গল্পের শুরু হয়েছে উত্তম পুরুষের জবানিতে, অর্থাৎ নায়কের কথা দিয়ে নায়কই বর্ণনা করেছেন গল্পটি। উত্তম পুরুষের জবানিতে নায়ক বর্ণনা করেছেন। নায়ক বর্ণনা করতে গিয়ে প্রথম এবং দ্বিতীয় অংশটি পুরোপুরি নায়কের যে ব্যক্তিত্বহীনতা, তার যে কোনো আত্মমর্যাদা নাই, এটি বর্ণনা করেছেন। উত্তম পুরুষের জবানিতে এটি বর্ণনা করা হয়েছে। তৃতীয় অংশ পর্যন্ত দেখবে যে কল্যাণীর কোনো ভূমিকাই নাই। কল্যাণীর কথা প্রসঙ্গে আসছে, বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে আসছে, নায়ক বলেছেন, কিন্তু এখানে কল্যাণীর কোনো ভূমিকা নেই। তৃতীয় পর্যায়ে যে আমরা একটি অংশে কল্যাণীর ভূমিকা পাচ্ছি, সেটি অবশ্য দৃঢ়চেতা মনোভাবেরই পরিচয় পাচ্ছি। প্রথমেই যে কল্যাণীর পরিচয়টি আমরা পেলাম সেখানে সেটি হচ্ছে কল্যাণীর কল্যাণী যেখানেই আমরা পাচ্ছি দৃঢ়চেতা মনোভাব পরিচয় পাচ্ছি। তোমরা গল্পটিকে যদি স্মরণে নাও বা মাথায় নাও, দেখতে পারবে, মনে করতে পারবে যে তৃতীয় অংশে গিয়ে নায়ক এবং তার মামা সহ বিয়ের আসরে গিয়েছে। নায়কের মামা তাদের গহনা ওজন করছে। নায়িকার বাবা, তার চরিত্র অল্প কিছু টানে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। আত্মমর্যাদা সম্পন্ন, দৃঢ়চেতা মনোভাবী, প্রগতিশীল একটি চরিত্র। সে নায়কের এই পৌরসীনতা, নায়কের এই আত্মমর্যাদাহীনতা, নায়ক একদম ব্যক্তিত্বহীন একটি চরিত্র। ব্যক্তিত্বহীনতা দেখে এর অংশগুলো তো আছে, তোমরা বইতে পড়লেই বুঝবে। যে ওকে জিজ্ঞাসা করছিল যে তোমার মামারা তোমার কি একই মত? বলছে একই মত। মেয়ের গায়ে থেকে গয়না খুলে আনতে হবে, সেটি যখন মত দেয় কোনো পুরুষ মানুষ পরীক্ষা করার জন্য খাঁটি শোনা কিনা, তখন তার চরিত্রের, তার ব্যক্তিত্বের বিষয়ে মেয়ের বাবার জানা হয়ে গেছে। তখন কিন্তু তিনি বিয়ে বন্ধ করে দিলেন। বিয়ে না দেওয়ার ফলে নায়কের মর্যাদা বোধে লাগলো, ওদের পরিবারের মর্যাদা বোধে লাগলো। নায়কের এখানে নানা বর্ণনা আছে। নায়ক এক পর্যায়ে বলছেন যে শুনেছি কল্যাণীর তার উপযুক্ত বর জোগাড় হয়েছিল, উপযুক্ত বরের সঙ্গে তার বিয়ে এসেছিল, কিন্তু কল্যাণী বিয়েতে সম্মতি হয়নি। এই যে কল্যাণী বিয়েতে সম্মত হলো না, উপযুক্ত বর থাকা সত্ত্বেও, দেখো এখানে আমাদের সমাজ ব্যবস্থায় এখনো যদি কোনো মেয়ের উপযুক্ত বর পায়, বাবা মারা বিয়ে দিয়ে দেয়। রবীন্দ্রনাথ এই গল্পটি লিখছে কখন? এখন থেকে ধরো 100 বছর আগে। এখন থেকে 100 বছর নারীর অবস্থা কী ছিল? কোনো নারীকে বলতে পারতো যে আমি বিয়ে করব না? বিশেষত হিন্দু সমাজে কোনো নারীর যদি লগ্নভ্রষ্ট হতো, তার অপমান, তার অমর্যাদা যে কি পরিমাণ তখনকার সমাজে, তখনকার নারীরা জানে। কল্যাণীর রবীন্দ্রনাথ বর্ণনা করেননি তার এই অমর্যাদা, তার অপমান বর্ণনা করেননি, কিন্তু কল্যাণী এটা মর্মে মর্মে উপলব্ধি করেছেন, এবং কল্যাণী উপলব্ধি করার জন্যই কল্যাণী কিন্তু আর বিয়েতে রাজি হয়নি। এই যে দৃঢ়চেতা মনোভাব সেই সময় রবীন্দ্রনাথ কল্যাণীর মধ্যে দেখেছে, এখন তো তোমার 80% নারীর মধ্যে পাওয়া যাবে না। তাহলে এই যে দৃঢ়চেতা মনোভাব তোমাকে বর্ণনা করতে বলা হয়েছে কল্যাণীর, এই যে তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে বর্ণনা করতে বলা হয়েছে যে কল্যাণীর এই যে দৃঢ়চেতা মনোভাব, কল্যাণীর সংকট এবং দৃঢ়চেতা মনোভাব, এটা একটি দৃঢ়চেতা মনোভাব। দৃঢ়চেতা মনোভাব আরও কোথায় দেখিয়েছে তোমরা জানো? গল্পের চতুর্থ অংশে গিয়ে।
তো এই যে আমরা বর্ণনা করছি যে তার দৃঢ়চিত্ত মনোভাব, তার আগে তো সংকট বর্ণনা করতে হবে। এখন কল্যাণীর সংকট কোথায়? রবীন্দ্রনাথ প্রকৃতপক্ষে, যদিও এখানে আমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে, রবীন্দ্রনাথ প্রকৃতপক্ষে এখানে কল্যাণীর কোনো সংকটই দেখায়নি। প্রকৃতপক্ষে বললাম কেন, সংকট আমাকে বের করে নিতে হবে, তারপর আমরা সংকট দেখাবো, সংকট বলবো। এখানে প্রকৃতপক্ষে কোনো সংকটই দেখাননি। কারণ কি? আমরা ওই যে বললাম, তার বাবা প্রগতিশীল, তার বাবা আত্মমর্যাদা সম্পন্ন, তার বাবা নারী শিক্ষার পক্ষে, মেয়ের বিয়ে হবে না তার কিন্তু মাথা ব্যথা নাই। ওই যে নায়ক যখন বলছে যে আমরা, তাদের নায়কের পরিবার চেষ্টা করেছে, তার মামারা চেষ্টা করেছে বিয়ে হতে দেব না, নায়ক তখন বলছে যে যার বিয়ে দেবার চিন্তা নাই তাকে বিয়ে হতে দেবে না বলে কি শাস্তি দেওয়া যায়? অর্থাৎ বিয়ে দেওয়ার চিন্তা নাই, অর্থাৎ মেয়ে হলেই যে তাকে যেখানে সেখানে বিয়ে দিয়ে তার অগ্রগতিকে থামিয়ে দিতে হবে তা নয়, তার চলার অগ্রগতিকে থামিয়ে দেয়নি। দেখো, ফলে সেই পরিবারে বড় হয়ে যেখানে সমাজ বাধা সৃষ্টি করতে পারত, কল্যাণীর সমাজ কিভাবে বাধা সৃষ্টি করতে পারত? সমাজ বাধা সৃষ্টি করতে পারত এই পশ্চিমবঙ্গে থাকলে, চীনা সমাজ। কিন্তু তাকে সমাজ যাতে বাধা সৃষ্টি না করতে পারে, সে কিন্তু সেজন্য পশ্চিমে গিয়েছে, সমাজে বাধা সৃষ্টি করতে পারেনি। তার এই যে আত্মমর্যাদাশীল হয়ে গড়ে ওঠার জন্য এবং তার এই দৃঢ়চিত্ত মনোভাব মধ্যে গড়ে ওঠার জন্য। ফলে তার সংকটটা কোথায় কতটুকু আছে? যেমন আমরা প্রথমেই তো পেলাম হচ্ছে, স্যার এখানে প্রথমেই তার যখন পরিচয় পাচ্ছি আমরা, যে সে বলছে যে নায়কের জবানিতে নায়ক বলছে যে তার বিয়ে সে অস্বীকার করছে, সে বিয়ে করবে না। তাহলে এখানে কি সংকট ছিল? হ্যাঁ, এখানেই সংকট আছে। কি সংকট আছে? সংকটটি হচ্ছে যে সে সমাজের, এখনকার সমাজেও, হিন্দু সমাজ, মুসলমান সমাজ, যে কোনো সমাজে, বিশেষত হিন্দু সমাজে, বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে গেলে সেটি নারীর জন্য অপমানজনক, সেটি নারীর জন্য একটি সংকটাপন্ন অবস্থায়, এই সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়েছে কল্যাণীকে। যদিও এই সংকটকে সে সংকট হিসাবে গ্রহণ করেনি, তার চরিত্রের দৃঢ়তা দিয়ে এটিকে সে উতরিয়ে গিয়েছে। দ্বিতীয় সংকট আসলো কোথায়? দ্বিতীয় সংকট আসলো ওই যে গাড়িতে। কোনো এক বাহিনীর জেনারেল, ইংরেজদের সময় কোনো এক বাহিনীর জেনারেলের জন্য ফার্স্ট ক্লাসে উঠতে পারল না নায়ক, অনুপম উঠতে পারল না। কিন্তু দেখো, নায়িকার গাড়িতে, কল্যাণীর গাড়িতে উঠল, পরের একটি বড় স্টেশনে চিন্তা করেছিল অনুপম যে সে হয়তো সিট পাবে, ভিড় হবে না, কারণ তার ফার্স্ট ক্লাসের টিকিট। কিন্তু ওই যে বাহিনীর জেনারেল, ফলে সে সিট পাবে না, দৌড়াদৌড়ি করছে। এমন সময় কল্যাণী ডেকে নিল তার কম্পার্টমেন্টে। সেখানেও ওই যে আরদালি অন্য একটি স্টেশনে গিয়ে তার যে সঙ্গের আরও লোকজন উঠল। তারা কোথাও জায়গা না পেয়ে সেকেন্ড ক্লাসের ওই জায়গা ছিল, ওখানে তারা উঠবে। নায়ক বের হয়ে আসার চেষ্টা করছে, কল্যাণী বের হতে দিল না, যেতে বলল বসেন। তার দৃঢ়তা মনে হয়ে পড়তে থাকে। সংকটটা কি ছিল? সংকট অবশ্যই, কারণ হচ্ছে সেই সময় ইংরেজ শাসনের সময় ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ আবার বাহিনীর একটা জেনারেল, তার বিরুদ্ধে কথা বলা, স্টেশন মাস্টার আসছে, স্টেশন মাস্টারকে ফিরিয়ে দেওয়া, তারা যে রিজার্ভ বলে যে টিকিট ঝুলিয়ে দিছে সে টিকিট ছুড়িয়ে ফেলা। সংকটে সাহস লাগে, দৃঢ়তা মনোভাব লাগে, পুরুষের পক্ষে যেটা সম্ভব না সেটা কল্যাণী করে দেখিয়েছে। তাহলে এখানে একটা সংকট ছিল, কিন্তু সেই সংকটকে তার দৃঢ়চেতা মনোভাব দিয়ে এটিকে সে অতিক্রম করেছে। এখন লিখতে গিয়ে তোমরা বর্ণনা দিতে গিয়ে আমি যেটা বললাম বর্ণনা করবে এরকম না, তোমাদের মতো করে, তোমাদের নিজের মতো করে বর্ণনা করতে হবে। আমি আর একটু সংক্ষেপ করবো, এটা একটু বেশি বলা হয়ে গেল, একটু সংক্ষেপে বলি। তোমার 2 নাম্বারটা কি আছে? অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন কেমন হতে পারত, এর বিবরণ। হ্যাঁ, কল্যাণীর জীবন কেমন হতে পারত অন্যদের ইতিবাচক ভূমিকা হলে? ছোট গল্প সম্পর্কে বলা হয়েছে যে ছোট গল্প হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে। ওই যে মনে আকাঙ্ক্ষা থাকবে, শেষ হয়েও হইল না শেষ।
রবীন্দ্রনাথ নিজেই সংজ্ঞাতে এটা বলেছেন এবং রবীন্দ্রনাথের ছোট গল্পতে এটা আছে, খুব ভালোভাবে আছে। এই গল্পটি তাই এই গল্পটি পড়ার পর তোমাদের কি মনে হয়নি যে এই যে অনুপম তো পরে ওর সমাজ, ওর মামা বলছে মা বলে ত্যাগ করতে পারেনি, সবকে ত্যাগ করলো। সে কল্যাণীর কাছে গেল, তার বাবাকে অনুরোধ করলো এবং সে বিয়ে করলো না। এই গল্পটি একটি প্রেমের গল্প। তার মনের মধ্যে যে রঙের বর্ণনা দেওয়া হয়েছে, তার মনে যে প্রেমের বর্ণনা দেওয়া